বাংলাদেশ আর জাপানের সম্পর্ককে প্রায় বিশ্বমঞ্চে অংশীদারিত্বের এক আদর্শ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু কিভাবে এই দুটো দেশ এত শক্তিশালী একটা সম্পর্ক তৈরি করল, যা উন্নয়ন, আস্থা আর কৌশলের এক নিখুঁত মিলবন্ধন? চলুন আজকের এই বিশ্লেষণে সেই রহস্যটাই খুঁজে বের করা যাক। চলুন আলোচনাটা শুরুই করি এই একেবারে মৌলিক প্রশ্নটা দিয়ে। কি সেই বিশেষ উপাদান যা দুটো দেশকে নিখুঁত অংশীদারে পরিণত করে? সেটা কি কেবলই টাকা, সামরিক শক্তি, নাকি অন্য কোনো সাধারণ স্বার্থ? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের পুরো আলোচনার বলতে পারেন মূল ভিত্তিটা তৈরি করে দেবে। আর উত্তরটা লুকিয়ে আছে এই চারটি মূল স্তম্ভের মধ্যে। এগুলো হলো উন্নয়ন সহযোগিতা, অবকাঠামোতে শস্যগত বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যা সবকিছুকে একসাথে ধরে রাখে তা হলো দীর্ঘমেয়াদী কৌশলগত বিশ্বাস। তো প্রথমে জেনে নেওয়া যাক কেন এই সম্পর্কটা আর 10টা দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে একটু আলাদা, আর কিভাবে এটা অন্য দেশগুলোর জন্য একটা দারুণ মডেল হতে পারে। এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এর সরলতা। দেখুন, জাপান শুধু একজন বিনিয়োগকারী নয়, দেশটি বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। যখন আমরা বলি শীর্ষ অবকাঠামো বিনিয়োগকারী, তখন আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? ঢাকার মেট্রো রেল, তাই না? এর সাথে আছে জাপানের বিশ্বসেরা প্রযুক্তি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জাপান এমন এক দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য সহযোগী যার ওপর চোখ বন্ধ করে আস্থা রাখা যায়। চলুন এবার একটু গভীরে যাই, দেখি এই শক্তিশালী সম্পর্কের ভিত্তিগুলো আসলে কি কি। ঠিক কোন কোন মূল স্তম্ভের উপর এই অসাধারণ পার্টনারশিপটা দাঁড়িয়ে আছে? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, ওডিএ। দেখুন, এটাকে শুধু সাহায্য বা লোন ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা কোনো সাধারণ দান খয়রাত না, বরং একটা দেশের ভবিষ্যৎ গড়ার জন্য করা কৌশলগত বিনিয়োগ। ওডিএ মানে হল খুব কম সুদে দীর্ঘমেয়াদী একটা অর্থায়ন, যা একটা দেশের সত্যিকার টেকসই উন্নয়নে সাহায্য করে। আর জাপান ঠিক এই কাজটাই বাংলাদেশের জন্য করে আসছে। এই ডোনাট চার্টটার দিকে একবার তাকান। এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে জাপানে বিনিয়োগের মূল ফোকাসটা কোথায়। সিংহভাগই যাচ্ছে অবকাঠামো, পরিবহন আর বিদ্যুৎ খাতে, যা একটা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। এর পাশাপাশি নগর ও মানব সম্পদ উন্নয়নেও তাদের কৌশলগত বিনিয়োগ আছে, মানে একটা দেশকে ভেতর থেকে মজবুত করে তোলার একটা স্পষ্ট পরিকল্পনা। এই স্লাইডটা হলো বলতে পারেন পুরো সম্পর্কের রসায়ন। ব্যাপারটা ভাবুন তো, একদিকে বাংলাদেশের যা যা দরকার, আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি আর বিপুল বিনিয়োগ, ঠিক অন্যদিকে জাপান ঠিক সেটাই সরবরাহ করছে। খুব ভালো শর্তে অর্থায়ন, জাপানি প্রযুক্তি আর শিল্প খাতে তাদের বিশ্বসেরা দক্ষতা। সুতরাং মূল বিষয়টা হলো এটা একটা পরিপূরক সম্পর্ক, যেখানে চাহিদা আর যোগানের একটা নিখুঁত মিলবন্ধন ঘটেছে। এখন আমরা দেখব কিভাবে এই সম্পর্কের একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দিচ্ছে, আর ধীরে ধীরে একটা শক্তিশালী ও টেকসই বন্ধন তৈরি করছে, ঠিক যেন একটার পর একটা ডমিনো পড়ার মতো ব্যাপার। এই ফ্লোচার্টটা একবার দেখুন। শুরুটা হচ্ছে বাংলাদেশের বিপুল উন্নয়নের চাহিদা দিয়ে। সেই চাহিদা পূরণে এগিয়ে আসছে জাপানের ওডিএ। এই বিনিয়োগের ফলে তৈরি হচ্ছে বিশ্বমানের অবকাঠামো, যা সরাসরি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতি দিচ্ছে। আর এই প্রমাণিত সাফল্যই একটা স্থিতিশীল আর দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের জন্ম দিচ্ছে। কি দারুণ একটা যৌক্তিক চক্র, তাই না? এই টেবিলটা এক ঝলকেই পুরো সম্পর্কের একটা সারাংশ আমাদের সামনে এনে দেয়। খেয়াল করে দেখুন, উন্নয়ন হলো সম্পর্কের প্রধান বা ডমিনেন্ট মাত্রা, অবকাঠামো হলো ক্রিটিক্যাল মানে অপরিহার্য, অর্থনৈতিক আর কৌশলগত দিকগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ। আর সবচেয়ে স্বস্তির বিষয় কি? রাজনৈতিকভাবে সম্পর্কটা খুবই স্থিতিশীল বা স্টেবল। জাপানের বিনিয়োগকে ঠিক কোন জিনিসটা অন্যদের থেকে একদম আলাদা করে তোলে? তার উত্তরটা কিন্তু এই উক্তিটার মধ্যেই লুকিয়ে আছে। জাপান শুধু রাস্তা বা সেতু বানায় না, তারা কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার বা মানসম্মত অবকাঠামো নির্মাণ করে, যা টেকসই, পরিবেশ বান্ধব আর যুগের পর যুগ টিকে থাকার জন্য তৈরি। মানে তারা শুধু আজকের জন্য ভাবে না, আগামী 50-100 বছরের কথা ভেবে কাজ করে। আচ্ছা, অনেক কিছু তো জানা হলো। চলুন এবার একটা ছোট্ট ব্রেন ট্রেনিং হয়ে যাক। দেখি তো মূল বিষয়গুলো আমাদের কতটা মনে আছে। রেডি? প্রথম প্রশ্ন খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর জাপানের সম্পর্কের মূল নোঙর বা অ্যাঙ্কর কোনটা? একদম, উত্তরটা হলো ওডিএ এবং অবকাঠামো খাতের সহযোগিতা। এই দুটোই সম্পর্কের মূল চালিকা শক্তি। এবার একটু গভীরে ভাবতে হবে, কেন জাপানকে একটা লো রিস্ক বা কম ঝুঁকিপূর্ণ কৌশলগত পার্টনার বলা হয়? কারণটা খুব সহজ কিন্তু গভীর।
তাদের সহযোগিতাটা মূলত উন্নয়ন কেন্দ্রিক। এখানে কোনো জটিল ভূ রাজনৈতিক স্বার্থের মারপ্যাচ বা চাপ নেই, আর এটাই এই সম্পর্ককে এতটা স্থিতিশীল, স্বচ্ছ আর নির্ভরযোগ্য করে তুলেছে। যে কোনো পরীক্ষা, ভাইভা বা ইন্টারভিউর জন্য এই সেকশনটা কিন্তু খুব জরুরি। এখানে আমরা কিছু কমন ভুল ধারণা ধরব আর সেগুলোকে একেবারে পরিষ্কার করে নেব। একটা খুব সাধারণ ভুল ধারণা হলো অনেকেই ভাবেন এই সম্পর্কটা বাণিজ্য নির্ভর, কিন্তু আসল সত্যটা হলো সম্পর্কটার মূল ভিত্তি বা চালিকা শক্তি হল উন্নয়ন নির্ভর সহযোগিতা। বাণিজ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সম্পর্কের ইঞ্জিন হল উন্নয়ন। আরেকটা সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতেই হবে। উন্নয়ন অংশীদারিত্ব আর রাজনৈতিক বা সামরিক জোট দুটো কিন্তু এক জিনিস নয়। জাপান বাংলাদেশের একটা অসাধারণ উন্নয়ন সহযোগী, কিন্তু তার মানে এই না যে তারা কোনো সামরিক বা রাজনৈতিক জোটে আবদ্ধ। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। তো আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি। এখন আমরা 3টা পাওয়ারফুল ট্রিগার ওয়ার্ড ব্যবহার করব, যা দিয়ে পুরো আলোচনাটা আমাদের স্মৃতিতে একদম স্থায়ীভাবে গেঁথে যাবে। প্রথম শব্দটা হলো উন্নয়ন। এই শব্দটা শোনার সাথে সাথেই যেন আপনার মনে চলে আসে ওডিএ, আধুনিক অবকাঠামো আর তার ফলে হওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর মনের পর্দায় ভেসে উঠবে একটা ব্যস্ত আধুনিক বন্দর বা মসৃণ কোনো হাইওয়ের ছবি। দ্বিতীয় শব্দটা হলো আস্থা। এটা মনে করিয়ে দেবে স্থিতিশীল, নির্ভরযোগ্য আর দীর্ঘমেয়াদী একটা সম্পর্কের কথা। এটাকে সহজে মনে রাখার জন্য একটা গভীর ভিত্তিওয়ালা শক্তিশালী সেতুর কথা ভাবুন, যা কোনো অবস্থাতেই নড়বে না। এবং আমাদের শেষ ট্রিগার ওয়ার্ড গুণমান বা কোয়ালিটি। এটা জাপানের সেই ইউনিক বৈশিষ্ট্যটাকে মনে করিয়ে দেয়, টেকসই, দক্ষ আর দীর্ঘমেয়াদী মূল্য তৈরিতে মনোযোগ। এর মানসিক চিত্র হতে পারে জাপানিদের তৈরি মজবুত আর নিখুঁত কোনো স্থাপনা। তাহলে পুরো আলোচনাটা যদি এক লাইনে শেষ করতে হয়, তাহলে সেটা হবে এই রকম: বাংলাদেশ জাপান সম্পর্কটা হল ডেভেলপমেন্ট ডিপ্লোমেসির সফলতার একটা জীবন্ত পাঠ্য বই। এটা আমাদের দেখায় যে পারস্পরিক আস্থা, সম্মান আর কোয়ালিটির ওপর ভিত্তি করে কিভাবে দুটো দেশ একসাথে ইতিহাস করতে পারে।